গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স পর্ব ১। অনুচ্ছেদ ১, স্যার হেনরি কার্টিসের সাথে সাক্ষাৎ। এটা একটা অদ্ভুত ব্যাপার যে গত বছর আমার ৫৫তম জন্মদিনে আমি এক ইতিহাস লেখার চেষ্টা করার জন্য কলম হাতে নিয়েছি। আমার অভিযাত্রাটা যদি আদৌ শেষ করতে পারি, আমি ভাবছি কেমন ইতিহাস হবে। আমি আমার জীবনে অনেক কিছু করেছি যা আমার জীবনটাকে সম্ভবত দীর্ঘ করেছে বলে মনে হয়। কারণ আমি এত কম বয়সে কাজ শুরু করেছিলাম, যে বয়সে অন্য ছেলেরা স্কুলে পড়ে। সে বয়সে আমি পুরাতন কলোনিতে একজন ব্যবসায়ী হিসাবে আমার জীবিকা নির্বাহ করতাম। কিনা করেছি জীবনে, ব্যবসা, শিকার, যুদ্ধ থেকে শুরু করে খনির কাজ, কিছুই বাদ যায়নি। তবে মাত্র ৮ মাস আগে মোটা অঙ্কের অর্থ জোগাড় করতে সক্ষম হয়েছি, এবং অঙ্কটা বেশ বড় মাপের। যদিও এই মুহূর্তে ঠিক নিশ্চিত না ওটা কত বড় হতে পারে। তবে মনে হয় না আরো ১৫-১৬ মাস এই ধকল সহ্য করতে পারব। নিশ্চিত নই শেষ পর্যন্ত এই ধন সম্পদ আর সবকিছু নিয়ে নিরাপদে ফিরতে পারব কিনা। সম্ভবত আমি একজন ভীতু মানুষ, সহিংসতা জিনিসটা মোটেও পছন্দ করি না। একই সঙ্গে রোমাঞ্চকর অভিযাত্রার প্রতি আমার রয়েছে তীব্র আকর্ষণ। মনে মনে ভাবছি কেন এই বই লেখার কাজে হাত দিয়েছি। এটা মোটেও আমার পথ না। আমি মোটেও সাহিত্যিক গোছের কেউ নেই, যদিও ওল্ড টেস্টামেন্ট আর ইলসবি কিংবদন্তির প্রতি আমার তীব্র আকর্ষণ রয়েছে। এবার দেখা যাক এই বই লেখার যৌক্তিকতা তুলে ধরার, দেখা যাক আদৌ সেরকম কোনো কিছু আছে কিনা। প্রথম কারণ, যেহেতু স্যার হেনরি কার্টিস এবং ক্যাপ্টেন জন গুড আমাকে কাজটা করতে বলেছেন। দ্বিতীয় কারণ, আমি ডারবানে শুয়ে আছি যন্ত্রণা আর বা পায়ের সমস্যা নিয়ে। সে হতচ্ছাড়া সিংহটা আমাকে বাগে পাওয়ার পর থেকেই এই সমস্যা। অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে আমাকে। সিংহটার দাঁতে নিশ্চিতভাবে বিষাক্ত কিছু ছিল, নইলে সুস্থ হয়ে ওঠার পরও আবার পুনঃ সংক্রমণ ঘটে, আর বছরের নির্দিষ্ট একটা সময়ে মনে করে দেয় বিষয়টাকে। বিষয়টা মেনে নেওয়া কঠিন। আমার মতো লোক যে ৬৫টা শিকার সিংহ করেছে, ৬৬তম বার কেন তার পা তামাকের মতো চিবিয়ে খাবে সিংহটা। এটি জীবনের স্বাভাবিক রুটিনকে বদলে দিয়েছে। সরিয়ে রাখতে বাধ্য হয়েছি অন্যান্য বিবেচনাগুলোকে। আমার মতো সুশৃঙ্খল একজন মানুষের জন্য বিষয়টা মেনে নেওয়া কষ্টকর। প্রসঙ্গক্রমেই বলতে হলো কথাটা। তৃতীয় কারণ, আমি চাই লন্ডনে মেডিকেল পড়ুয়া আমার ছেলে হ্যারিকে সপ্তাহখানেকের জন্য বিনোদন দিতে এবং দুষ্টুমি থেকে দূরে রাখতে। মেডিকেলের পড়াশোনা প্রায়শই একঘেয়ে আর বিরক্তিকর, এমনকি লাশ ব্যবচ্ছেদ করার মতো উত্তেজনাকর কাজ থাকার পরও। কিন্তু এই কাহিনীতে আর যাই হোক মোটেও বিরক্ত হবে না সে, আর ২-১ দিনের জন্য হলেও এটা পড়ার সময় ছেলেটার মন সজীব থাকবে। চতুর্থ এবং শেষ কারণ, আমি আমার জানা সবচেয়ে অদ্ভুত কাহিনীটা এখানে বলতে যাচ্ছি। এটা অনেকের কাছে বিদঘুটে মনে হতে পারে, বিশেষ করে এই কাহিনীতে নারী চরিত্রের অনুপস্থিতির কারণে। কারণ একমাত্র ফুলাটা ছাড়া এখানে আর কোনো নারী চরিত্র নেই। দাঁড়ান, একজন আছে, গ্যাগোলা। যদি আদৌ তাকে ডাইনি না বলে মেয়ে মানুষ হিসেবে ধরে নেওয়া হয়, শতাব্দী প্রাচীন এই গ্যাগোলা মোটেও বিবাহযোগ্য কোনো মানুষ নয়, আর সে কারণেই তাকে বিবেচনায় রাখা হয়নি। সুতরাং নিশ্চিতভাবে এই কথা বলতে পারি, যে কোনো বিচারেই এই পুরো কাহিনীতে মেয়ে ছেলের কোনো অস্তিত্ব নেই। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। জায়গাটা খুব কঠিন। মনে হচ্ছে জলটা যেন আমারই কাঁধে, আমি যেন এখানে ফাঁদে আটকা পড়েছি। তবে বুয়ারা সুজে বলে খুব সহজেই কাজটা করতে পারে।
বউরা হচ্ছে ডাচ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান। শেষ পর্যন্ত শক্তিশালী একটা দল তৈরি হলো। মানে সেখানে কোনো দুর্বল প্রাণীর অস্তিত্ব থাকা চলবে না। দুর্বল ষাঁড় নিয়ে আপনি কোনোভাবেই কোনো অভিযানে এগোতে পারবেন না। তবে এবার শুরু করা যাক মূল কাহিনী। আমি অ্যালেন কোয়াটারমেইন, ডারবান নাটাল একজন সম্মানিত ভদ্রলোক। এই মর্মে শপথ করছি যে ঠিক এভাবেই আমি হতভাগ্য খিভা আর ভেন্ট ভোজেল এর দুঃখজনক মৃত্যুর ব্যাপারে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি শুরু করেছিলাম। তবে মনে হয় না কোনো বইয়ের সূচনা হিসাবে এই কথাগুলো আদৌ জুৎসই হবে। তাছাড়া আমি কি আদৌ ভদ্রলোক? ভদ্রলোক মানে কি আমি এখনো জানি না। আমাকে এখনো নিগারদের সাথে কাজ করতে হয়। এই নিগার শব্দটা বাদ দিতে হবে। আমি এটা পছন্দ করি না। তবে জানি আমার জাত ভাইরা এবং আপনারাও বলবেন। সেই সাথে আমার ছেলে হ্যারি। অন্তত এই কাহিনী শেষ না হওয়ার আগ পর্যন্ত আর সেসব নিচুমানা সাদারা যারা অঢেল ধন সম্পদের মালিক এবং সুবেশী হয়ে বেরোয় ঘর থেকে, তারাও আমাকে ভদ্রলোক বলে স্বীকার করবে না। তবে যে কোনো কিছু বিবেচনার জন্য আমি জন্ম নিয়েছিলাম একজন ভদ্রলোক হিসেবে। যদিও সময়ের স্রোতে সারাটা জীবন ভেসে বেরিয়েছি ভ্রাম্যমান এক ব্যবসায়ী আর শিকারী হয়ে। নিজেও জানি না আদৌ সেরকম কোনো কিছু হতে পেরেছি কিনা। সেটা বিচার করার ভার থাকলো আপনাদের উপর। তবে আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমার চেষ্টার কোনো খামতি ছিল না। জীবনে অনেক লোককে হত্যা করতে হয়েছে, তবে বিনা কারণে কিংবা কোনো নিরীহ মানুষের রক্ত নেই আমার হাতে। সবই করতে হয়েছে আত্মরক্ষার তাগিদে। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আর আমি বিশ্বাস করি সৃষ্টির অধিকার আছে নিজেকে রক্ষা করার। অন্তত সর্বদাই সেই চেষ্টা করেছি এবং বিশ্বাস করি জীবনের অন্তিম ঘণ্টা বেজে ওঠার পর এই কারণে আমাকে কোনো অনুশোচনা করতে হবে না। এক্ষেত্রে আরেকটা কথা না বললেই নয়। এই দুনিয়াটা খুবই নিষ্ঠুর এবং বিপজ্জনক, বিশেষ করে ভীতু মানুষদের জন্য। প্রাণী হত্যার এক পেশায় জড়িয়ে পড়েছি আমি। এর ন্যায্যতার ব্যাপারে কিছুই বলার নেই আমার। তবে সগর্বে একটা কথা বলতে পারি, কোনোভাবেই চৌর্যবৃত্তির মতো কোনো কাজে জড়াইনি নিজেকে। যদিও গরুর পালের সাথে থাকা এক কাফরিস এর সাথে জালিয়াতি করেছিলাম, কারণ সে আমার সাথে একটা নোংরা কৌশল প্রয়োগ করেছিল, আর সেই দর কষাকষির পর থেকেই বিষয়টা আমাকে ত্যক্ত করছিল। যা বলছিলাম, প্রায় 18 মাস আগে ঘটনাক্রমে আমার সাথে পরিচয় হয়েছিল স্যার হেনরি কার্টিস আর ক্যাপ্টেন গুডের সাথে। আমি তখন হাতি শিকার করছি বেমাংওয়াডা ছাড়িয়ে আরো দূরে, আর ভাগ্যটা ছিল একেবারেই বিরূপ। কোনো কিছু যেন ঠিকঠাক চলছে না। আর বোঝার ওপর শাকের আটির মতো যোগ হলো জ্বর। মারাত্মক জ্বরে আক্রান্ত হলাম। চলার মতো সুস্থ হতেই ষাঁড় টানা গাড়িগুলো নিয়ে রওনা দিলাম ডায়মন্ড ফিল্ডের দিকে। যত আইভরি হাতির দাঁত সংগ্রহ করেছিলাম সব বিক্রি করে দিলাম। সেই সাথে বিক্রি করে দিলাম ওয়াগন আর ষাঁড়গুলোও। সাথী শিকারীদের বিদায় জানালাম। হাজির হলাম কেপটাউনে। কেপটাউনে 1 সপ্তাহ কাটানোর পর খেয়াল করলাম হোটেল কর্তৃপক্ষ আমার কাছে থেকে ভাড়া বেশি নিচ্ছে। ইতিমধ্যে ওখানকার দর্শনীয় জিনিসগুলো দেখা হয়ে গেছে আমার, যার মধ্যে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, যা এই দেশটার গঠনে বিশেষ ভূমিকা পালন করবে, এবং নতুন তৈরি হওয়া হাউস অফ পার্লামেন্ট। আমার ধারণা এটা থেকে প্রত্যাশামাফিক কিছু পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। শেষ পর্যন্ত স্থির করলাম ডাঙ্কেল্ড জাহাজে চড়ে নাটালে ফিরব। সেখানকার ডকে অপেক্ষা করব ইংল্যান্ড থেকে আসা এডিনবার্গ কাসেল জাহাজের জন্য। বার্থ বুক করে উঠে পড়লাম জাহাজে। সেদিন বিকেলেই এডিনবার্গ কাসেলের নাটালগামী যাত্রীদের স্থানান্তর করা হলো আমাদের জাহাজে, আর নোঙর তুলে যাত্রা শুরু করলো আমাদের জাহাজ। আগত যাত্রীদের মধ্যে 2 জন লোক বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করল আমার। তাদের একজনের বয়স 30-এর কাছাকাছি। এমন বিশাল ছাতি আর সুদীর্ঘ বাহুর কোনো লোকের সঙ্গে এর আগে দেখা হয়নি আমার। লোকটার চুল হলদে রঙের, লম্বা দাড়িটার রঙও হলুদ, চোখে পড়ার মতো বৈশিষ্ট্য।
লোকটার সুবৃহৎ চোখ জোড়া যেন মাথার গভীরে প্রথিত। এমন চমৎকার বৈশিষ্ট্যের লোকের সাথে এর আগে পরিচয় হয়নি। প্রথম দেখাতেই লোকটাকে ড্যানিশ বলে মনে হলো, যদিও প্রাচীন ড্যানিশদের ব্যাপারে খুব একটা জানাশোনা নেই আমার। তবে আধুনিক এক ড্যানিশের কথা মনে আছে, যিনি আমাকে একটা কাজের বিনিময়ে 10 পাউন্ড দিয়েছিলেন। তবে একবার সেই ধরনের ভদ্রলোকদের ছবি দেখেছিলাম, যারা দেখতে অনেকটা সাদা জুলুদের মতো ছিল। তারা বিশাল হর্নে ড্রিঙ্ক করছিল, লম্বা হলদে চুল ছড়ানো ছিল পিঠ পর্যন্ত। ক্যাম্পেনিয়ন ল্যাডারে দাঁড়ানো লোকটার চুল যদি আরেকটু বড় হতো, আর একটা চেইন শার্ট পরিয়ে একটা রন কুঠার আর হর্নমব ধরিয়ে দেওয়া যেত হাতে, তবে তাকে দেখতে অবিকল সে মডেলের ছবিটার মতোই লাগত। সে যাই হোক, পরবর্তীতে অবশ্য জানতে পেরেছিলাম সেই ভদ্রলোক, যার নাম স্যার হেনরি কার্টিস, আদতেই একজন ড্যানিশ। স্যার কার্টিসের চেহারা আমাকে আরেকটা মুখের কথা খুব ভালোভাবে মনে করিয়ে দেওয়ার উপক্রম করেছিল, যদিও ওই মুহূর্তে ঠিক স্মরণ করতে পারিনি সেই লোকটাকে। অন্য যে লোকটা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, তিনি দাঁড়িয়ে কথা বলছিলেন স্যার হেনরির সাথে। এই লোকটার অবয়ব আগের জনের তুলনায় একেবারেই ভিন্ন। কারণটা ঠিক জানা নেই, তবে লোকটাকে দেখে প্রথম নজরেই নেভির লোক বলে মনে হলো আমার কাছে। শিকার জীবনের বিভিন্ন সময়ে বেশ কয়েকজন নেভির লোকের সাথে কাজ করেছি। তারা আমার দেখা সবচেয়ে চমৎকার আর সাহসী লোকদের মধ্যে অন্যতম, যদিও তাদের ভাষা ঠিক খ্রিস্টান সুলভ মার্জিত ছিল না। আগে একবার উল্লেখ করেছিলাম ভদ্রলোক মানে কি, এখন জবাব দিচ্ছি সে প্রশ্নের। দু একজন কুলাঙ্গারের কথা বাদ দিলে সাধারণভাবে বলা যায় একজন রয়্যাল নেভির অফিসার ভদ্রলোকের আদর্শ উদাহরণ হতে পারে। আমার ধারণা সুবিশাল সাগর আর ঈশ্বর প্রদত্ত সুনির্মল হাওয়া হয়তো তাদের মনের কেরকটাকে ধুয়ে দেয়। তারা এমন এক মানুষ হয়ে ওঠে যেটাই আসলে সব মানুষের হওয়া উচিত। যাক, মূল কথায় ফিরে আসি। আবারও নির্ভুল প্রমাণিত হলো আমার ধারণা, ভদ্রলোক আসলে একজন নেভাল অফিসার, ৩১ বছর বয়সী এক লেফটেন্যান্ট, যিনি মহারানীর নৌবাহিনীতে ১৭ বছর সেবা করার পর কমান্ডারের পদমর্যাদা নিয়ে অবসর নিয়েছেন, কারণ এর উপরে ওঠার আর কোনো সম্ভাবনা ছিল না তার। রানীর জন্য কাজ করা লোকদের ক্ষেত্রে এটাই বাস্তবতা। তারা যখন সত্যিকার অর্থে কাজটা বুঝতে শুরু করে, তখনই অবসরে গিয়ে নতুন একটা জীবন শুরু করতে হয়। তবে আমার ধারণা, এটা নিয়ে তাদের মনে কোনো আক্ষেপ নেই, আর এটা আমার ভাববারও কোনো বিষয় নয়। আমি বরং শিকারী হিসাবে রুটি রুজির সংস্থান করতে পেরেই সন্তুষ্ট। একজনের কাছে যা মূল্যবান, অন্যজনের কাছে তা সেরকম নাও হতে পারে। যাত্রীদের লিস্ট থেকে ভদ্রলোকের নামটা জেনেছিলাম, গুড, ক্যাপ্টেন জন গুড। মাঝারি উচ্চতার, চওড়া ছাতির লোক ক্যাপ্টেন। গাঢ় ত্বক, বলিষ্ঠ গড়নের পাশাপাশি দৃষ্টিতে একরাশ কৌতূহল। লোকটার বেশবাস একদম পরিপাটি, নিখুঁতভাবে কমানো গাল, ডাল চোখে সবসময় একটা আইগ্লাস পরে থাকেন। মনে হচ্ছে আইগ্লাসটার জন্ম যেন ওখানেই, কারণ কোনো ডাটি নেই গ্লাসটার। একমাত্র মোছার সময় ছাড়া ওটাকে কখনো চোখ ছাড়া করেন না ক্যাপ্টেন। প্রথমে তো ধরেই নিয়েছিলাম ওই গ্লাসটা চোখে নিয়েই ঘুমান তিনি। পরবর্তীতে অবশ্য ভুল প্রমাণিত হয়েছে আমার সেই ধারণা। ঘুমানোর সময় আই গ্লাসটাকে ট্রাউজারের পকেটে রেখে দেন ক্যাপ্টেন। সেই সাথে আরও যুক্ত হয় তার নকল দাঁত, যার দুটো সুন্দর সেট ছিল তার কাছে, যদিও সেগুলো আমার কাছে মোটেও সেরা মনে হতো না। তবে ওগুলো আমার দৃঢ় ধারণাকে ভুল প্রমাণ করতে বাধ্য করেছিল। তবে তারপরও আমি আমার ধারণা অব্যাহত রাখতে আগ্রহী। সন্ধ্যা ঘনিয়ে আসতে আবহাওয়া খারাপ হতে শুরু করল। বেগ বাড়তে লাগলো বাতাসের, সাথে যুক্ত হলো ঘন কুয়াশা। বাধ্য হয়ে ডেক থেকে বিদায় নিতে হলো সবাইকে। ডাঙ্কেলডের তলা সমতল এবং ওজনে হালকা হওয়ায় তীব্রভাবে দুলতে লাগলো জাহাজটা। মনে হচ্ছে উল্টে যাবে, যদিও ধারণা অমূলক প্রমাণ করে দিয়ে ভেসে রইল জাহাজখানা। তবে তীব্র দোলনের কারণে ঠিকমতো
হাঁটাচলা করা অসম্ভব হয়ে উঠেছে। যদিও আমি ইঞ্জিনের কাছে থাকায় উষ্ণতার পাশাপাশি পেন্ডুলামের দুলুনিটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম। পেন্ডুলামটা ঠিক আমার সামনেই আটকানো ছিল। জাহাজটা দোল খাওয়ার সাথে পেন্ডুলামের সামান্য আগুপিছু হচ্ছিল এবং প্রত্যেকবার জাহাজটা কাত হওয়ার সময় নির্দিষ্ট কোণ স্পর্শ করছিল। পেন্ডুলামের রিডিংটা ভুল, এটার পরিমাপটা ঠিকমতো করা হয়নি। আচমকাই আমার কাঁধের পিছন থেকে কিছুটা বিরক্ত কণ্ঠে বলে উঠল কেউ। ঘাড় ঘুরাতেই দেখতে পেলাম নাভাল অফিসারকে, যাত্রী হিসাবে যাকে জাহাজের উঠতে দেখেছিলাম। নিশ্চয়ই, কিন্তু এটা কেন মনে হলো আপনার কাছে? জিজ্ঞেস করলাম। মনে হলো আমি মোটেও মনে মনে কিছু বলিনি। ভালোভাবে লক্ষ্য করুন। জাহাজটা ডান দিক থেকে কাত হতেই বলে উঠল লোকটা। এই পেন্ডুলামে যা দেখা যাচ্ছে, জাহাজটা যদি ততটা কাত হতো তবে এটার পক্ষে আর সোজা হয়ে ফিরে আসা সম্ভব হতো না। তবে এই যন্ত্রটাও এই বেনিয়া নাবিকগুলোর মতো একেবারে দায়সারা আর উদাসীন। ঠিক তখনই বেজে উঠল দিনারের ঘণ্টা, আর তাতে হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। কারণ রয়্যাল নেভির একজন অফিসারের কাছ থেকে এ ধরনের কথা শোনা একটা ভয়ঙ্কর বিষয়। আর বিষয়টা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই বেনিয়া জাহাজের স্কিপার রয়্যাল নেভির অফিসারের মুখের উপর অকপট মন্তব্য প্রকাশ করার সময় কাছে থাকাটা। ক্যাপ্টেন গুড আর আমি ডিনার করার জন্য নিচে নেমে এলাম। স্যার হেনরি কার্টিস ইতিমধ্যে নিচে হাজির হয়ে গেছে। ক্যাপ্টেন গুড আর স্যার কার্টিস বসলেন এক পাশে, টেবিলের উল্টো পাশে তাদের মুখোমুখি বসলাম আমি। অচিরেই ক্যাপ্টেন গুড আর আমি শিকারসহ অন্যান্য বিষয়ে আলোচনায় মগ্ন হলাম। বিভিন্ন ধরনের প্রশ্ন করলেন ক্যাপ্টেন, আমিও যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করলাম। অবশেষে হাতি শিকারের বিষয়টা উঠে এলো আলোচনায়। স্যার, আমার কাছে বসা লোকটি বলে উঠল, আপনি একদম সঠিক লোকের কাছেই জিজ্ঞেস করেছেন। হাতির ব্যাপারে একজন লোকের যা জানা থাকতে পারে তা সব কিছুই আপনি জানতে পারবেন হান্টার কোয়ার্টারমেইনের কাছে। একজন নীরব শ্রোতা হিসেবে থাকা স্যার কার্টিস অবশেষে দৃশ্যপটে হাজির হলেন। মাফ করবেন স্যার, টেবিলের উপর দিয়ে সামনের দিকে ঝুঁকে মৃদু অথচ চমৎকার ভরা কণ্ঠে বললেন স্যার কার্টিস। মনে হচ্ছে তার শক্তিশালী ফুসফুস থেকে বলিষ্ঠভাবে বেরিয়ে আসছে আওয়াজটা। মাফ করবেন স্যার, যদি ভুল না করে থাকি আপনার নামই তো অ্যালান কোয়ার্টারমেইন। সাই দিয়ে মাথা দোলালাম। বিশালদেহী লোকটা আর কোনো মন্তব্য না করলেও দাড়ি হাতড়ে হাতড়ে বিড়বিড় করে বলল, ভাগ্যটা ভালোই বলতে হবে। ইতিমধ্যে ডিনার শেষ হয়েছে আমাদের। সেলুন ত্যাগ করার আয়োজন করছি সবাই। এমন সময় স্যার হেনরি জিজ্ঞেস করলেন তার কেবিনে গিয়ে পাইপ টানতে কোনো আপত্তি আছে কিনা আমার। স্বাচ্ছন্দ্যের সম্মতি দিলাম নাইটের প্রস্তাবে। আমাকে ডাক কেন্ডের ডেক কেবিনের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে গেলেন স্যার কার্টিস। চমৎকার একটা কেবিন, মূলত দুটো কেবিন মিলে একটা কেবিন বানানো হয়েছে। স্যার গার্নেট কিংবা তার মতো কোনো মহারথী ডাঙ্কেলডে আরোহণকালে হয়তো দুটো কেবিনের পার্টিশনকে সরিয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীটা ঠিক করা হয়নি। এক সেট সোফা রয়েছে কেবিনে, সোফার সামনে ছোট্ট একটা টেবিল। স্টুয়ার্টকে এক বোতল হুইস্কি আনতে বললেন স্যার কার্টিস, আর আমরা তিনজনই আসন গ্রহণ করে নিজ নিজ পাইপে অগ্নিসংযোগ করলাম। মিস্টার কোয়ার্টারমেইন, স্টুয়ার্ট হুইস্কি নিয়ে ফিরে এসে বাতিটা জেলে দেওয়ার পর বললেন স্যার হেনরি কার্টিস, আমার ধারণা গত বছরের আগের এই সময়ে আপনি সম্ভবত ট্রান্সভ্যালের উত্তরে বেমাংওয়াডা নামের একটা জায়গায় ছিলেন। একদম ঠিক, জবাব দিলাম। তবে মনে মনে বেশ বিস্মিত হয়েছি। এই ভদ্রলোক আমার গতিবিধির সূক্ষ্ম খবরাখবর রাখছে জেনে, আর আমার ধারণা সেটাকে মোটেও স্বাভাবিক বলে মনে করার কোনো কারণ নেই। আপনি সেখানে তখন ব্যবসা করছিলেন তো, তাই তো? দ্রুত আলোচনার মধ্যে ঢুকে পড়লেন ক্যাপ্টেন গুড। ঠিক তাই, এক ওয়াগন মালপত্র নিয়ে ক্যাম্প করেছিলাম লোকালয়ের বাইরে।
পুরো মালপত্র বিক্রি না হওয়া পর্যন্ত ওখানেই অবস্থান করছিলাম। আমার ঠিক সামনেই একটা মেয়েডরা চেয়ারে বসেছেন স্যার হেনরি, হাত দুটো রাখা টেবিলের উপর। মুখ তুলে তার বিশাল ধূসর চোখ স্থির করলেন আমার মুখের উপর। মনে হলো নাইটের চেহারায় যেন যুগপৎ কৌতূহল আর উদ্বেগের মেলবন্ধন। সেখানে কি নেভিল নামের কোনো লোকের সঙ্গে আপনার দেখা হয়েছিল? ও হ্যাঁ, আরো গভীর অঞ্চলে রওনা হওয়ার আগে ষাঁড়গুলোকে বিশ্রাম দেওয়ার জন্য সে আমার পাশাপাশি এক পক্ষকালের জন্য ক্যাম্প করছিল। এক আইনজীবীর কাছ থেকে চিঠি পেয়েছিলাম, তিনি জানতে চেয়েছেন মিস্টার নেভালের সর্বশেষ খবর। আমি আমার সাধ্যমতো জানানোর চেষ্টা করেছিলাম তাকে। হ্যাঁ, বললেন স্যার হেনরি, আপনার চিঠিটা আমার কাছে পাঠানো হয়েছিল। আপনি সেখানে উল্লেখ করেছিলেন নেভিল নামের ভদ্রলোক মে মাসের শুরুতে বেমাংওয়াড়া ত্যাগ করে সাথে ছিল একজন ড্রাইভার, একজন স্কাউট, জিম নামের একজন কাফরি শিকারী। জানিয়েছিলেন ভদ্রলোকের ইচ্ছা ছিল সম্ভব হলে ম্যাটাবেল প্রদেশের সর্বশেষ ট্রেডিং পোস্ট ইনিয়াটি পর্যন্ত ওয়াগন নিয়ে এগোনো, তারপর ওয়াগন বিক্রি করে দিয়ে পায়ে হেঁটে এগোবেন। আপনি আরও জানিয়েছিলেন সে তার ওয়াগনটা বিক্রি করে দিয়েছে এবং আপনি 6 মাস পর এক পর্তুগিজ ব্যবসায়ীর কাছে সেই ওয়াগনটা দেখতে পান, যা ওই ব্যবসায়ী ইনিয়াটি থেকে এক সাদা চামড়ার লোকের কাছ থেকে কিনেছিল। যদিও সে শ্বেতাঙ্গ আর স্থানীয় ভৃত্যের নামটা মনে করতে পারেনি সেই পর্তুগিজ, আর তার বিশ্বাস সেই শ্বেতাঙ্গ এবং তার স্থানীয় ভৃত্য শিকারের উদ্দেশ্যে আরো গভীর অঞ্চলে অগ্রসর হয়েছে। ঠিক, মন্তব্য করলাম আমি। নৈশব্দের চাদর ঘিরে ধরল তিনজনকে। মিস্টার কোয়াটারমেইন, আচমকা নীরবতা ভাঙলেন স্যার হেনরি। ধরে নিতে পারি আপনি জানেন কিংবা জানতে ধারণা করতে পারবেন কারণটা। আমার মানে মিস্টার নেভিলের উত্তরমুখী যাত্রার কারণটা, অথবা ঠিক কোন দিকে তার যাত্রার লক্ষ্য ছিল। কিছু কথা অবশ্য কানে এসেছে, জবাব দিয়ে থামালাম। এটা ঠিক এমন এক বিষয় যা আমি আলোচনা করতে চাই না। পরস্পরের দিকে মুখ চাওয়াচাই করলেন স্যার হেনরি আর ক্যাপ্টেন গুড। মাথা নাড়লেন ক্যাপ্টেন গুড। মিস্টার কোয়াটারমেইন, আবারও কথার খেয়ে ধরলেন স্যার কার্টিস। আমি আপনাকে একটা গল্প শোনাচ্ছি, আর এই গল্পের পরিপ্রেক্ষিতে আপনার পরামর্শ, সম্ভব হলে আপনার সাহায্য আশা করব। যে এজেন্ট আপনাকে আপনার চিঠি আমার কাছে পাঠিয়েছিলে, সে জানিয়েছিল এই চিঠির বিষয়বস্তুর উপর পুরোপুরি আস্থা রাখতে পারি, ঠিক আপনার উপর আস্থা রাখার মতোই, বললেন স্যার কার্টিস, যিনি নাটালের যুগপৎ সুপরিচিত এবং সবার কাছে সম্মানিত। বিশেষ করে এজেন্ট ভদ্রলোক আপনার বিচক্ষণতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিল। বো করলাম, সেই সাথে চুমুক দিলাম হুইস্কিতে, অনেকটা নিজের অস্বস্তিকে আড়াল করার জন্য, কারণ আমি মূলত বিনয়ী একজন মানুষ। স্যার কার্টিস বলতে লাগলে, মিস্টার নেভিল আমার ভাই। ও আচ্ছা। এতক্ষণে মনে পড়ল কারণটা, কেন স্যার কার্টিসের চেহারাটা চেনা চেনা মনে হচ্ছিল। এখন বুঝতে পারছি, প্রথম দেখাতেই স্যার কার্টিস আমাকে মিস্টার নেভিলের কথা মনে করিয়ে দিয়েছিলেন। তার ভাই অবশ্য স্যার কার্টিসের তুলনায় বেশ ছোটখাটো, দাড়ির রংটাও গাঢ়, তবে তীব্র ধূসর দৃষ্টি আর অন্যান্য বৈশিষ্ট্যগুলোকে অভিন্নই বলা যায়। ও আমার, বলতে গেল স্যার হেনরি, একমাত্র ছোট ভাই। বলতে লাগলেন স্যার হেনরি, আমার একমাত্র ছোট ভাই। 5 বছর আগেও ভাবতে পারতাম না 1 মাসের বেশি ব্যবধানে আমাদের দেখা সাক্ষাৎ হবে। তবে 5 বছর আগে দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে আমাদের মাঝে। সব পরিবারে সচরাচর যে সমস্যাটা হয়ে থাকে, খুব তিক্ত এক ঝগড়া ফ্যাসাদের মধ্যে জড়িয়ে পড়ি আমরা, আর রাগের মাথায় অন্যায় আচরণ করে ফেলি আমার ভাইয়ের সাথে। এবার আনমনে জোরালোভাবে মাথা ঝাঁকালেন ক্যাপ্টেন গুড। ঠিক সেই মুহূর্তেই ভীষণভাবে কাত হলো জাহাজটা।
আর আমাদের বিপরীত পাশে জাহাজের ডান দিকে ঝুলানো লুকিং গ্লাসটা প্রায় আমাদের মাথার কাছাকাছি চলে এলো। দুহাত পকেটে রেখে উপরের দিকে তাকিয়ে থাকার কারণেই মাথা নাড়তে দেখলাম স্যার হেনরিকে। না বলে পারছি না, বলতে লাগলেন স্যার হেনরি। ইংল্যান্ডের আইন অনুসারে কোনো লোক যদি উইল না করা অবস্থায় মৃত্যুবরণ করে আর তার যদি স্থাবর সম্পত্তি ছাড়া আর কোনো সম্পদ না থাকে, তখন তা আইনানুগভাবে সমস্ত সম্পত্তির মালিকানা চলে যায় বড় ছেলের কাছে। আমরা যখন ঝগড়া করছিলাম তার কিছুদিন আগে আমাদের বাবা উইল না করেই মারা গিয়েছিলেন, আর ফলাফল আমার ভাই কোনো পেশায় যোগদান না করায় আইনত একেবারে কপদর্কহীন হয়ে পড়ল। বড় ভাই হিসাবে আমারই উচিত ছিল তার জন্য একটা কিছু ব্যবস্থা করা, কিন্তু সেই সময় আমাদের কলহ এমন তিক্ততায় পৌঁছেছিল যে বলতে গেলে খারাপ লাগছে। তার জন্য কিছুই করিনি আমি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও কথার খেই ধরলেন স্যার হেনরি। এর অর্থ এই নয় যে আমি তাকে দিতে রাজি ছিলাম না, শুধু অপেক্ষা করছিলাম সেই এগুবে বিষয়টা মিটমাট করতে। তবে তার মধ্যে তেমন কোনো গরজ দেখা গেল না। কথাগুলো বলে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত মিস্টার কোয়ার্টারমেইন, তবে আমি চাই আপনি পুরো বিষয়টা অনুধাবন করুন। ইয়ে, তাই তো মিস্টার গুড। নিশ্চয়ই নিশ্চয়ই, একে মত পোষণ করলেন ক্যাপ্টেন। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি মিস্টার কোয়ার্টারমেইন এই বিষয়টাকে একদম নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবে। অবশ্যই, বললাম আমি, কারণ আমার বিবেচনা বোধ নিয়ে আমি সব সময় গর্বিত। বেশ, আবারও বলতে লাগলেন স্যার হেনরি। সেই সময় আমার ভাইয়ের অ্যাকাউন্টে কয়েকশো পাউন্ড জমা ছিল। আমাকে কোনো কিছু না জানিয়ে এই তুচ্ছ অঙ্কটা তুলে নেয় ব্যাংক থেকে। তারপর নেভিল নাম নিয়ে যাত্রা শুরু করে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে, নিজের ভাগ্য ফেরানোর জন্য। এটা অবশ্য আমি পরবর্তীতে জেনেছি। প্রায় ৩ বছর আমার ভাইয়ের কোনো সংবাদ শুনিনি। যদিও তার উদ্দেশ্যে অনেকগুলো চিঠি লিখেছিলাম, সন্দেহ নেই চিঠিগুলো কখনোই তার কাছে হয়তো পৌঁছায়নি। তবে সময় যত গড়াতে লাগলো আমার উদ্বেগ উৎকণ্ঠা উত্তরোত্তর বাড়তে লাগলো। এখন অনুভব করছি রক্তের বাঁধন আসলে অস্বীকার করা যায় না। আসলেই তাই, বললাম আমি। মনে পড়ল আমার ছেলে হ্যারির কথা। আমার একমাত্র আপন আত্মীয় আমার ভাই ভালো আর নিরাপদে আছে, এবং এটা জানার জন্য এবং তাকে দেখার জন্য আমি আমার সম্পদের অর্ধেকটা খরচ করতে রাজি আছি। আপনি কম করেননি কার্ডিফ, ঝট করে বললেন ক্যাপ্টেন গুড। চোখেতে দৃষ্টি বোলালেন বিশাল দেখি মুখের দিকে। যা বলছিলাম মিস্টার কোয়ার্টারমেইন, সময় যত গড়াতে লাগলো আমার উদ্বেগের মাত্রা তত বাড়তে লাগলো। আমার ভাই বেঁচে আছে না মারা গেছে সেটা জানার জন্য। যদি বেঁচে থাকে তাকে আমি বাড়ি ফিরিয়ে আনতে চাই। সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করেছি তার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য, আর আপনার চিঠিটা ছিল তার একটা গুরুত্বপূর্ণ ফলাফল। খবর যেটুকু জোগাড় করতে পেরেছি তা বেশ আশা জাগানিয়া। সর্বশেষ তথ্য অনুযায়ী সে এখনো বেঁচে আছে, আর এই দীর্ঘ অনুসন্ধানকে সংক্ষিপ্ত রূপ দেওয়ার জন্য আমি নিজেই তার সন্ধানে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর দয়াপরশ হয়ে ক্যাপ্টেন গুড আমার সঙ্গে যেতে সম্মত হয়েছে। ঠিক, বললেন ক্যাপ্টেন। দেখতেই পাচ্ছেন এটা ছাড়া আর কিছু করারও নেই। লর্ড অব দ্য অ্যাডমিরালিটি থেকে অর্ধেক বেতনে চলা ছাড়া। আর আপনি সম্ভবত স্যার বলতে পারবেন এই নেভিল নামের ভদ্রলোকের ব্যাপারে আপনি ঠিক কি জানেন অথবা কি শুনেছেন। আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স পর্ব ১। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।